ষড়যন্ত্র করে উত্তরাঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে। পঞ্চগড়ে নির্বাচনী সমাবেশে জামায়াতের আমির জনগণের ভালোবাসার কার্ড চায় দলটি। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই, আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। নির্বাচনী প্রচারণায় কাল সন্ধ্যায় চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। রোববার যোগ দেবেন সমাবেশে। প্রত্যাশা ও রাজনৈতিক হিসেব নিকেশে মুখর নেতাকর্মীরা। উৎসব মুখর পরিবেশে চলছে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচার। ভোটারদের মন জয়ে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি। ফেব্রুয়ারির নির্বাচনে যারাই জিতবে তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। সরস্বতী পূজায় বিদ্যাদেবীর আরাধনায় সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সহ দেশ জুড়ে নানা আয়োজন। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি শামীমা শাম্মী। ষড়যন্ত্র করে উত্তরাঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে পঞ্চগড়ে নির্বাচনী জনসভায় গোটা অঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী করার প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, জনগণের ভালোবাসার কার্ড চায় তার দল। উত্তরাঞ্চলে 2 দিনের নির্বাচনী সফরের শুরুতে জামায়াত আমির বলেন, পুরো অঞ্চলের চেহারা বদলে দেওয়ার জন্য 5 বছরই যথেষ্ট। ক্ষমতায় গেলে পঞ্চগড় সহ দেশের সব জেলায় মেডিকেল কলেজ করা হবে। তিনি আরও বলেন, অনেকে দুর্দিনে দেশবাসীকে ফেলে পালিয়ে গিয়েছিল, কিন্তু জামায়াত কখনো দেশবাসীকে ফেলে যায়নি। এ সময় পঞ্চগড় 1 আসনে শাপলাকলির প্রার্থী এনসিপি নেতা সার্জিস আলম এবং 2 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী সাইফুল আলমকে প্রতীক তুলে দেন জোট প্রধান। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই, আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। আমরা সকলের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই। আল্লাহ যদি আপনাদের মূল্যবান ভোটে, ভালোবাসায়, সমর্থনে যাতে সরকার গঠন করতে পারে, আমরা কথা দিচ্ছি, শুধু নদীর জীবন ফিরে আসবে না, মানুষেরও জীবন ইনশাআল্লাহ প্রাণ চঞ্চল হয়ে ফিরে আসবে। আমরা এই উত্তরবঙ্গের চেহারা মহান আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, বদলে দেওয়ার জন্য 5টি বছর যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এদিকে সারা দেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দিনাজপুরে আসছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের বড় মাঠ প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আমিরুল বাপ্পি। চলে যাচ্ছি বাপ্পির কাছে। বাপ্পি, জামায়াতের আমির দিনাজপুরে কখন নাগাদ পৌঁছতে পারেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সকালে পঞ্চগড়ে জনসভায় অংশ নিয়েছেন এবং তারপরে আমরা যতদূর খবর পেয়েছি যে জুমার নামাজের পরে তিনি পঞ্চগড় থেকে রওনা দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো দিনাজপুরে এসে পৌঁছবেন, যেহেতু তিনি হেলিকপ্টারে আসছেন। আমরা এই বড় মাঠে দেখেছি যে সকাল থেকেই গোটা দিনাজপুর জেলার যে নেতাকর্মীরা আছেন এবং সমর্থকরা আছেন জামায়াতে ইসলামের, তারা আসতে শুরু করেছেন এবং কিছুক্ষণ আগে যে জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়েছে তারা মাঠের মধ্যেই জুম্মার নামাজ আদায় করেছেন এবং যারা এখানকার স্থানীয় নেতারা আছেন তারা এই জনসভার আগে বক্তব্য রাখছেন এবং তারা সবাই দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইছেন এবং যদি এবার জামায়াতে ইসলাম ক্ষমতায় যেতে পারে তাহলে কি কি প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করবেন সেই কথাগুলো বারবার তুলে আনছেন এবং কিছুক্ষণ পরপরই আমরা দেখছি যে একেবারে মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে উঠছে এই দিনাজপুরের ঐতিহাসিক
যে বড় মাঠ এবং আমরা যতদূর খবর পেয়েছি যে 500 ট্রাক এবং 700 বাস এর পাশাপাশি বিভিন্ন ধরনের অটোরিকশায় করে দিনাজপুর পুরো দিনাজপুর জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এই বড় মাঠে হাজির হয়েছেন। আমি যখন এই দিনাজপুরে আসছিলাম তখনও দেখেছি যে শুধু ট্রাক বা বাস নয়, বিভিন্ন ধরনের পিকআপ এবং যে যেরকম যানবাহন পেয়েছেন সেই যানবাহনে চড়ে এই বড় মাঠের উদ্দেশ্যে আসছেন জামাতে ইসলামের সমর্থকরা। এর আগে সকালে পঞ্চগড়ে ডক্টর শফিকুর রহমান তিনি সেখানে বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন যে এই উত্তরবঙ্গ যে পিছিয়ে আছে সেই পিছিয়ে তাকে আবার এগিয়ে নিতে আসলে 5 বছর যথেষ্ট সময় তিনি দাবি করেছেন। এখানকার যারা দিনাজপুরের যারা আছেন তারাও আশা করছেন যে ক্ষমতায় গেলে কি কি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন সেরকম কথাগুলো জানাতে পারবেন। তো সবাই আশা করছেন, আমরাও আশা করছি সব গণমাধ্যম কর্মীরা, যেহেতু তিনি হয়তো কিছুক্ষণের মধ্যেই এখানে চলে এসে এই নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। তো তন্ময়, এই ছিল দিনাজপুরের বড় মাঠ থেকে আমার কাছে জামাতের সমাবেশের সবশেষ অবস্থা। নির্বাচনী জনসভায় অংশ নিতে পঞ্চগড় থেকে দিনাজপুরের পথে রয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আমিরুল বাপ্পি। নির্বাচনী প্রচারণায় কাল সন্ধ্যায় চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। বিএনপির শীর্ষ নেতার আগমন ঘিরে নগরী জুড়ে দেখা দিয়েছে রাজনৈতিক উত্তাপ। জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের এই সমাবেশকে ঘিরে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে এখন নতুন উৎসাহ উদ্দীপনা। প্রস্তুতি, প্রত্যাশা ও রাজনৈতিক হিসেব নিকাশে মুখর পুরো চট্টগ্রাম। বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল করিম। উক্ত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান। এবার জাতীয় নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে উত্তাপ ছড়াচ্ছে বিএনপির 25 জানুয়ারির সমাবেশ। রাজনীতিতে আবারও আলোচনায় পোলো গ্রাউন্ড মাঠ। দীর্ঘ 14 বছর পর বিএনপির কোনো প্রধান নেতার আগমন ঘটছে ঐতিহাসিক এই মাঠে। দলটির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2012 সালে এই পোলো গ্রাউন্ড মাঠেই জনসমাবেশে বক্তব্য দিয়েছিলেন। তার প্রায় 1.5 দশক পর একই মাঠে দলের চেয়ারম্যান হিসেবে বক্তব্য দেবেন তার সন্তান তারেক রহমান। কখন আমাদের মাঝে তারেক রহমান আসবে, কখন আমাদের দেশের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখবে, বুক ভরা আশা নিয়ে আমরা আশা করে আছি তারেক রহমানকে এক নজর দেখার জন্য। নির্বাচনী প্রচারণা আর ভোটের মাঠে 25 জানুয়ারি চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে ছড়াচ্ছে নতুন প্রত্যাশা। উচ্চ পর্যায়ের নেতা থেকে সাধারণ কর্মী সবার মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সমাবেশ মাঠ ও নগর জুড়ে এরই মধ্যে চোখে পড়ছে প্রচারণা ও নানা আকারের পোস্টার ব্যানার। স্বাগত র্যালি সহ চলছে নানা প্রস্তুতিমূলক কর্মসূচি। আমরাও ব্যাপক হারে মানুষের কাছে আমাদের আহ্বানটা পৌঁছিয়ে দেব, উনি যে আসছে সেই সংবাদটা জানিয়ে দেব। এবং আমি মনে করি এখানে গাড়ি ঘোড়া দিয়ে মানুষ এনে কোনো আমরা শেষ করতে পারবো না। বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে যে চট্টগ্রামের মধ্যে রাউজান, রাঙ্গুনিয়াতে অনেক হিন্দুরা কিন্তু ভীত। তো এই যে এই ভীতিকর পরিবেশ থেকে কাটিয়ে ওঠার জন্য যে তারেক রহমানের আগমন, এটা একটি নতুন বার্তা দেয়। মাঠে চলছে সুবিশাল মঞ্চের প্রস্তুতি। প্রাধান্য পাচ্ছে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা ঘিরে শৃঙ্খলা ও সমাগম নির্বিঘ্ন করার বিষয়টি। নেতাদের দাবি, সমাবেশে 10 লক্ষাধিক মানুষের সমাগম ঘটাতে চান তারা মনে করেন তারেক রহমানের এই সফর সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের প্রচারণায় যেমন গতি আনবে, তেমনি তৃণমূলের রাজনীতিতে যোগ করবে নতুন গতি ও ঐক্যের বার্তা। ওনার নিরাপত্তার বিষয়ে আমাদের দলীয়ভাবে আমাদের প্রস্তুতি আছে। দলের বাইরেও আমরা প্রশাসনকে এই বিষয়ে অবহিত করেছি, ওনাদের সাহায্য সহযোগিতা চেয়েছি। বিভিন্ন সংস্থা যারা আছেন তাদেরকে আমরা জানিয়েছি। বাংলাদেশের মানুষের কাছে এখন সবচেয়ে সর্বোচ্চ জনপ্রিয় হিসেবে নেতা হিসেবে কি এখন উদ্ভাসিত হয়েছে। আমরা আশা করি ওনাকে আমরা দেখব, ওনার সাথে আমরা কথা বলবো, ওনার কথা শুনবো। সমাবেশে অংশ নিতে 24 জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। পরদিন সকাল 10টায় পোলো গ্রাউন্ড মাঠে জনসমাবেশে উপস্থিত থাকবেন তিনি। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। ঢাকা 8 আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এ নিয়ে জানাতে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন প্রার্থীরা নির্বাচনী মাঠে নেমেছেন কিনা আর সমর্থকরা কি বলছেন? স্বামী, আপনি যেমনটি বলছিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে দ্বিতীয় দিনের প্রচারণা আমরা দেখতে পাচ্ছি যে
যারা বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন তারা নির্বাচনী প্রচারণার কাজ সকাল থেকেই শুরু করেছেন। এবং আজকে যেহেতু জুমার দিন আমরা দেখেছি যে মসজিদগুলোতে বিশেষ করে প্রার্থীরা গিয়েছেন, তারা দোয়া চেয়েছেন। এবং আমরা আজকে যে বিষয়টি লক্ষ্য করছি যে সারা দিনেই এই প্রার্থীরা তাদের মতো করে প্রচারণা চালাচ্ছিলেন। সকালে কেউ কেউ জনসংযোগ করেছেন এবং যেহেতু বলছিলাম যে মাত্রই জুমার দিন, সেই জুমার নামাজের পরে অনেকেই তারা মুসল্লিদের কাছে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন। এবং আমরা এই মুহূর্তে ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তার প্রচারণায় আমরা দেখছি যে তিনি এখানকার শাহজাহানপুরের একটি মসজিদে নামাজের পরে প্রচারণায় নেমেছেন এবং এখানে যারা সাধারণ মানুষ আছে তাদের সাথে মতবিনিময় করছেন, লিফলেট বিতরণ করছেন। এবং এই মুহূর্তে তিনি কবর জিয়ারতে এসেছিলেন, সেটিও দেখাচ্ছিলাম আর কি। সামগ্রিকভাবে আজকে আমি এই ঢাকা ৮ এবং ঢাকা ১০ আসনের বেশ কয়েকটি ওয়ার্ড ঘুরেছি, সেখানে সাধারণ মানুষদের সাথে কথা বলেছি, প্রার্থীদের সাথেও ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ হয়েছে। প্রার্থীরা যেটি বলছেন যে প্রত্যেক প্রার্থী দাবি করছে যে তারা নির্বাচনের আচরণবিধি মেনেই এই যে প্রচারণা সেটি করছেন, কিন্তু আবার একই সাথে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও আসছে, সেই অভিযোগগুলোও কিন্তু আসছে। সামরিকভাবে প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং এই দাঁড়ে দাঁড়ে যাওয়ার মধ্যে দিয়ে তারা বলছেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 22 ফেব্রুয়ারি যেটি হবে সেখানে তারা জয়লাভ করবে এবং সেই জয়ের জন্য যা যা করা দরকার, জনসংযোগ, মানুষের কাছে যাওয়া এবং ভোট চাইতে যে ধরনের মেকানিজম করা দরকার তারা বলছেন সবগুলোই তারা করছেন এবং চেষ্টা করছেন জয়ী হয়ে আসার জন্য। এই ছিল এখন পর্যন্ত এই ঢাকা ৮ আসনের নির্বাচনের সবশেষ খবরাখবর। স্বামী ঢাকা ৮ আসন থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন জাওয়াদ মাহমুদ। রাজধানীর বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনে নির্বাচনী প্রচার চলছে। ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই মুহূর্তে এই বিষয়ে বিস্তারিত জানাতে সবুজবাগ এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক এবং একই সঙ্গে সূত্রাপুর থেকে যুক্ত আছেন সহকর্মী আসিফ ইকবাল। শুরুতেই যাচ্ছি পুলকের কাছে। পুলক, এখন পর্যন্ত কোন কোন দলের প্রার্থী প্রচার শুরু করেছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তন্ময়। সকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন এলাকার যে প্রচারণা প্রার্থীদের সেটি নিয়ে আমি আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম এবং বর্তমানে আমি এখন রয়েছি ঢাকা ৯ আসনে, যেটি মূলত খিলগা, বাসাবো এবং গোরান এলাকা নিয়ে গঠিত। এবং এই এলাকায় মূলত সকাল থেকে প্রচারণার জন্য নেমে পড়েছিলেন বিভিন্ন দলীয় প্রার্থীরা। এবং আমরা যদি একটু বলতে চাই যে এই আসনে মূলত ধানের শীষের পক্ষে লড়ছেন বিএনপির প্রার্থী এবং এইখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তাসলিম জারা এবং এনসিপি থেকে লড়ছেন জাবেদ রাসিন। এবং এই তিনজনের প্রতিদ্বন্দ্বিতামূলক প্রচারণা কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করেছি। এবং সকাল থেকে তাসলিম জারার যে প্রচারণা সেই এই এলাকা ভিত্তিকই হয়েছে। এবং আজ জানেন যে আজকে সরস্বতী পূজা এবং আজকে জুমা বাদুর দিন এবং এই দুই উৎসবকে ঘিরে কিন্তু আসলে মোটামুটি বলা চলে যে সবাই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে যেই প্রচারণার যে আইন রয়েছে সেই আইনকে সম্মান জানিয়ে কিন্তু সবাই এই প্রচারণাগুলো করছেন। এখন কিন্তু বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু একটি মণ্ডপ রয়েছে এবং মণ্ডপ স্থাপন হয়েছে সরস্বতী পুজো উপলক্ষে। সেখানে কিন্তু ডক্টর তাসলিম যারা এখানে এসেছেন এবং সবার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো যে ধর্মীয় উপাসনাগুলোতে যে কোনো ধরনের প্রচারণা বিষয় লক্ষ্য করিনি। এবং বিভিন্ন ধরনের সময় আমরা দেখেছি বিভিন্ন আসনগুলোতে লক্ষ্য করেছি যারা প্রার্থীরা রয়েছেন প্রার্থীরা কিন্তু পক্ষপাতমূলক বক্তব্য দিচ্ছেন, একে অপরের বিপক্ষে কাদা ছড়াছড়িমূলক কথাবার্তা বলছেন, যেগুলো আসলে প্রশ্ন জাগায় যে কতটা নির্বাচনের যে আইন রয়েছে প্রচারণা কতটা তারা মেনে চলছেন। তো এই ছিল আমার কাছে তন্ময় ঢাকা ৯ আসন থেকে সর্বশেষ। দর্শক, এ পর্যায়ে চলে যাচ্ছি সূত্রাপুরের সহকর্মী আসিফ যুক্ত আছেন আমাদের সঙ্গে। আসিফ, এই মুহূর্তে কারা প্রচারণা চালাচ্ছেন বিস্তারিত জানাবেন আমাদেরকে। তন্ময়, আমরা এখন আছি রাজধানীর সূত্রাপুর এলাকায়। এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান কিন্তু প্রচারণা চালাচ্ছেন। জুম্মার নামাজের পরেই কিন্তু তিনি তার প্রচারণা শুরু করেছে। যদি আমাদের ক্যামেরার চোখে দেখাই, তিনি কিন্তু সূত্রাপুরের যে সড়কটি আছে সেই সড়কটি ধরে কিন্তু তিনি লিফলেট বিতরণের যে কার্যক্রমটি সেটি পরিচালনা করছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূত্রাপুরে যেই মসজিদটি আছে সেখান থেকে তিনি নামাজ শেষ করেই কিন্তু বের হয়ে তার নির্বাচনী কার্যক্রম এবং প্রচারণায় যুক্ত হয়েছেন। এবং সেখানে কিন্তু
কিন্তু তিনি লিফলেট বিতরণ করছেন। এর আগে আমরা ছিলাম ঢাকা 6-এরই আরেক প্রার্থী ইশরাক হোসেনের কর্মসূচিতে, সেখানেও দেখেছি যে তিনি প্রচারণা চালিয়েছে। আজকে যেহেতু সরকারি ছুটির দিন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে প্রার্থীরা একটু দেরি করেই তাদের প্রচারণা শুরু করেছে এবং তাদের মূল যে প্রচারণাটি আছে সেটি আসলে জুম্মার নামাজের পরপরই কিন্তু শুরু হয়েছে এবং আমরা যেটি ঢাকা 6 দেখতে পাচ্ছি জুম্মার নামাজের পরপরই প্রচারণা শুরু হয়েছে। এবং এছাড়া এই যে দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন যতগুলো আসন আছে সব আসনের কিন্তু প্রার্থীদেরই মোটামুটি কম বেশি প্রচারণা আছে, যেটি জুম্মার নামাজের পরপরই শুরু হচ্ছে এবং এই প্রচারণাটি কিন্তু গতকাল প্রথম দিন আমরা যেমনটি দেখেছি যে মধ্যরাত পর্যন্ত কিন্তু এই নির্বাচনের প্রচারণাটি চলছে। যেহেতু খুব একটা সময় পাওয়া যাচ্ছে না প্রচারণার জন্য, সেই জন্য কিন্তু প্রার্থীরা তাদের যে প্রচারণা কার্যক্রমটি আছে সেটি সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত কিন্তু পরিচালনা করছে, যেটি আমরা প্রথম দিন দেখেছি। আজকেও আমরা সেটি দেখছি যে সকাল থেকেই প্রচারণা শুরু হয়েছে এবং এই জুম্মার নামাজের পরপরই কিন্তু প্রচারণাটি একটু নতুন উদ্বেগে মানে নতুন দমে কিন্তু শুরু হয়েছে এবং সেটি কিন্তু এখন পুরো দমে চলছে। তো ঢাকার সূত্রাপুরে এখন জামায়াত এবং 10 দলীয় মনোনীত প্রার্থী আব্দুল মান্নান প্রচারণা চালাচ্ছে এবং এরপর কিন্তু আমরা পরবর্তী বুলেটিনে অন্যান্য প্রার্থীদের প্রচারণার খবরটি জানানোর চেষ্টা করব। সহকর্মী আসিফ ইকবাল এবং এর আগে শাহরিয়ার জামান পুলকের মাধ্যমে জানছিলাম রাজধানী ঢাকার প্রার্থীদের নির্বাচনী প্রচারণার সবশেষ খবরাখবর। আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচন ভবিষ্যতে দেশের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার পুরোপুরি প্রস্তুত। ইউরোপীয় ইউনিয়ন এই নির্বাচনে বিপুল সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে। অন্যান্য উন্নয়ন সহযোগীরাও নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রতিনিধি পাঠাবেন বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। এ সময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, নির্বাচনে যারা জয়ী হবে তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। বৈঠকে আসন্ন নির্বাচন, শ্রম আইন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হয়। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় চলছে ভোটের প্রচারণা, যেখানে হিসেব নিকেশের পরিবর্তন করে দিতে পারে নারী ভোটারদের ভোট। বর্তমানে তাদের প্রথম চাওয়া নিরাপত্তা, এছাড়া কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নে যিনি কাজ করবেন এমন প্রার্থী বেছে নিতে চান জেলার নারী ভোটাররা। বিস্তারিত জানাচ্ছেন অনিক চক্রবর্তী। চুয়াডাঙ্গার 2 আসনে এখন ভোটের আমেজ। চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় একই আলোচনা, কে জিতবে আর কে হারবে। এবারের নির্বাচনে জেলার 2টি আসনেই জয় পরাজয়ের বড় নির্ধারক হয়ে দাঁড়াতে পারেন নারী ভোটাররা। নিরাপত্তা আর কর্মসংস্থান এবার নির্বাচনে নারী ভোটারদের প্রত্যাশা। তবে তাদের অভিযোগ, দীর্ঘ সময় কর্মসংস্থানের সীমাবদ্ধতা থাকলেও কেউ নারীদের উন্নয়নে কথা রাখেনি। ফলে বরাবরই বৈষম্যের শিকার হয়েছেন এই অঞ্চলের নারীরা। ভোটের আগে অনেকেই অনেক রকম প্রতিশ্রুতি দিয়ে থাকে যে এটা করব, নারীদেরকে নিয়ে ওটা করব, কিন্তু পরবর্তীতে দেখা যায় ভোটে জেতার পরে তারা তাদের কথা রাখেন। আমাদের যেন কর্মসংস্থানের ব্যবস্থা করে এবং আমরা যেন নিরাপত্তা নিয়ে রাস্তাঘাটে চলতে পারি, সেই দিকটা একটু আমাদেরকে নিশ্চিত করে। সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারো, নিজের মতো করে নিজের ইচ্ছায় নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিক। নানামুখী প্রশিক্ষণ, কাজের সুযোগ আর নারীদের নিরাপত্তার দাবির পাশাপাশি নারী ভোটাররা বলছেন, প্রার্থীদের শুধু প্রতিশ্রুতি নয়, নির্বাচনের পর বাস্তব কাজ দেখতে চান তারা। যেই আমাদের সংসদ সদস্য হোক না কেন, সে যেন নারীদের বিভিন্ন উদ্যোক্তা হতে সহায়তা করে, বা যদি কোনো নারী নিজের থেকে এগিয়ে এসে উদ্যোক্তা হতে চায়, সে যেন তার পাশে দাঁড়ায়। কত শিক্ষিত বেকার আছে আমাদের দেশে, তাদের যেন কর্মসংস্থান হয়, তারা যেন আরো দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। চুয়াডাঙ্গায় এবার মোট ভোটার সংখ্যা 9,99,911 জন। এর মধ্যে নারী ভোটার 5,01,212 জন। জেলার 2টি আসনেই নারী ভোটাররা ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন। এখন চুয়াডাঙ্গা। দ্বিতীয় দিনের মতো চলছে সংসদীয় নির্বাচনের প্রচারণা। ঢাকার 16 আসনের সেকশন বাজার থেকে সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন নাইম কামাল। নাইম, জানাবেন কোন কোন দলের প্রার্থীরা প্রচারণায় নেমেছেন আর সমর্থকরা কি বলছেন?
জি সাম্বে, আমি এখন দাঁড়িয়ে আছি যে মিরপুরে যে 6 নং সেকশন বাজার ঠিক তার উল্টো পাশে। এখানে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে 7 নং সেকশন বাজার, 6 নং সেকশন বাজারে এই অঞ্চলটিতে কিন্তু জামাত সমর্থিত যে প্রার্থী রয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন, তিনি কিন্তু এখানে প্রচার প্রচারণা চালাচ্ছেন সকাল 10টা থেকে শুরু করে কিন্তু এখন পর্যন্ত এই প্রচার প্রচারণা চলছে। আমরা যেমনটি দেখেছি তিনি কিন্তু প্রত্যেকটি দোকান এবং যে মানুষ রয়েছে আশেপাশে ফুটপাত থেকে শুরু করে প্রত্যেক জায়গায় কিন্তু তিনি গিয়েছেন, লিফলেট বিতরণ করছেন, তার সাথে কিন্তু তাদের দলের কর্মী সমর্থকরাও উপস্থিত রয়েছেন। আমি কিন্তু যেমনটি বলতে চাই সেটি হচ্ছে কিন্তু 10টা থেকে প্রচার প্রচারণা চালিয়ে 12টা বাজে কিন্তু 7 নং সেকশন বাজার থেকে এসে কিন্তু এরপরে 6 নং সেকশন বাজারে যে জামা মসজিদ রয়েছে সেখানে কিন্তু তিনি জুমার নামাজ আদায় করেছেন। সেখানে উনি 2 মিনিট কথা বলেছেন। যেমনটি বলেছেন উনি কিন্তু নির্বাচনী প্রচারণা ওনার দলের প্রতীকে ভোট দেওয়ার জন্য যতটুকু বলার প্রয়োজন তার চেয়ে কম বলে কিন্তু তিনি সবচেয়ে বেশি যেটি উল্লেখ করেছেন গণভোটের পক্ষে কিন্তু তিনি সবচেয়ে বেশি প্রচার প্রচারণা চালিয়েছেন। তিনি 2 মিনিটের মধ্যে 1.5 মিনিটই যদি বলি কথা বলেছেন গণভোটের পক্ষে, ভোট দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। ভোট দিলে আসলে বাংলাদেশ কি পাবে, ওনার আসনের জনগণ কি পাবে সেই বিষয়টি উল্লেখ করেছেন। তিনি যেমনটি উল্লেখ করেছেন সবচেয়ে বেশি উল্লেখ করেছেন যে ইনসাফ ভিত্তিক যে বাংলাদেশ বিনির্মাণে কিন্তু দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেছেন। এবং এখানের যে জনগণ রয়েছেন তারাও দেখেছি যে উচ্ছ্বসিতভাবে কিন্তু ওনাকে গ্রহণ করছেন, দাঁড়িপাল্লা প্রতীকের যেই নির্বাচনী প্রচার প্রচারণা সেটি দেখছেন। এর বাইরে কিন্তু উনি যখন সেখান থেকে নামাজ পড়ে বেরিয়েছেন সেখানে দেখেছি যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচার প্রচারণার পাশাপাশি আমরা দেখেছি যে ধানের শীষের প্রচার প্রচারণাও কিন্তু সেখানে চলেছে, লিফলেট বিতরণ করছে। অর্থাৎ এই আসনটিতে কিন্তু ধানের শীষ এবং দাঁড়িপাল্লা দুটি কিন্তু সহাবস্থান তারা কিন্তু কাজ করছেন, কিন্তু এখানে কোনো উত্তেজনা বা কোনো ধরনের শঙ্কা এখানে বিরাজ করছে না। সবাই কিন্তু সবার পক্ষ থেকে কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। তো এই ছিল আমার কাছে নির্বাচনী প্রচার প্রচারণা ঢাকা 16 নং আসন থেকে সর্বশেষ পরিস্থিতি। ঢাকা 16 আসন থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন নাইম কামাল। নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন আজ চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণা চলছে পুরোদমে। ভোটারদের কাছে কাছে যাচ্ছেন প্রার্থীরা এবং দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, বলছেন সম্ভাবনার কথা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হোসেন জিয়াদ। চলে যাচ্ছে জিয়াদের কাছে। জিয়াদ, চট্টগ্রামের প্রচার প্রচারণার বিস্তারিত জানাবেন এবং প্রার্থীরা কতটুকু সরব দেখছেন? তন্ময়, মূলত দ্বিতীয় দিনে জমজমাট প্রচারণা আসলে চলছে। বিশেষ করে নির্বাচনী আচরণবিধির কারণে অনেকে সকালের সময়টাতে প্রচারণা চালাচ্ছেন না, কিন্তু দুপুরের পর থেকে 2টার পর থেকে মূলত এলাকা চষে বেড়াচ্ছেন। বিশেষ করে চট্টগ্রামে কিন্তু আগামী 2 দিন পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসবেন, সেটিকে ঘিরে এক ধরনের উচ্ছ্বাস রয়েছে, নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি রয়েছে। এবং তার পাশাপাশি অন্যান্য দলের যারা প্রার্থীরা রয়েছেন অনেকেই কিন্তু চট্টগ্রামে নতুন মুখ, এবং চট্টগ্রামের যে 16টি সংসদীয় আসন সেই 16টি সংসদীয় আসনে মোট 111 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার, এবং প্রায় 66 লাখ ভোটার রয়েছে। তো সব মিলিয়ে আসলে জমজমাট প্রচারণা দুপুরের পর থেকেই শুরু হচ্ছে। আমি যেখানে আছি এটি চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন, চট্টগ্রাম 9 আসন, যেটি কোতোয়ালি, বাকলিয়া এবং চকবাজার অংশের আংশিক অংশ নিয়ে গঠিত। এই আসনে মূলত বিএনপির যিনি প্রার্থী আবু সুফিয়ান তিনি প্রচারণা চালাচ্ছেন। একই সাথে 10 দলীয় জোটের যিনি প্রার্থী জামায়াতের ডাক্তার ফজলুল হক তিনি কিছুক্ষণ আগে জুমার নামাজের পর থেকে মূলত প্রচারণা শুরু করেছেন এখানকার একটি মসজিদ থেকে। এবং এর পাশাপাশি এই আসনে কিন্তু মোট 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সব মিলিয়ে, এবং সবাই কিন্তু একই সাথে এই মুহূর্তে মাঠে আছেন। বিশেষ করে স্থানীয় সমস্যাগুলো যেভাবে উঠে আসছে, এই ওয়ার্ডটি মূলত বিভিন্ন স্কুল কলেজগুলো রয়েছে, চট্টগ্রাম আদালত থেকে শুরু করে চট্টগ্রাম মেডিকেল কলেজ রয়েছে, এবং এখানকার বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজগুলো এই আসনটিতে একটি শিক্ষা পাড়া হিসেবে পরিচিত। পাশাপাশি এই ওয়ার্ডের প্রধান সমস্যা হিসেবে তারা দেখছেন যে জলাবদ্ধতা, এখানকার গেঞ্জি পরিবেশ এবং প্রচুর নিম্নবিত্ত লোকের বসবাস এবং অনেকগুলো বস্তি রয়েছে। তো তারা যখন যাচ্ছেন সেই বস্তিগুলোতে অমানবিক জীবনযাপনগুলো দেখছেন, সেগুলো সমাধানের আশ্বাস দিচ্ছেন। পাশাপাশি এখানকার যে নালাগুলো বড় করতে হবে, খালগুলো বড় করতে হবে, ব্রিজ কালভার্ট করতে হবে, সে স্থানীয় আশ্বাসগুলো কিন্তু মানুষকে দিচ্ছেন। পাশাপাশি তরুণদের স্বপ্ন দেখাচ্ছেন, তরুণদের বলছেন যে স্বাবলম্বী হতে হবে, উদ্যোক্তা হওয়ার জন্য তারা ঋণ নেওয়ার ব্যবস্থা করে দেবেন, সে কথাগুলো কিন্তু একই সাথে বলছেন। পাশাপাশি অনেককে দেখেছি আমরা লিফলেট বিতরণে মূলত গণভোটের হ্যাঁ ভোট যাতে সবাই দেয় সেই প্রচারণা অনেকে একই সাথে করছেন, রাষ্ট্র সংস্কারের কথাও তুলে ধরছেন একই সাথে। তন্ময়, চট্টগ্রাম থেকে নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হোসেন জিয়াদ। রাজধানীর নয়াপল্টনের একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শারমিন একাডেমিক স্কুলের ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন তিনি।
পুলিশ জানায় ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা, স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী। পল্টন থানার পুলিশের আরেকটি দল আসামি শারমিন জাহানকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। 18 জানুয়ারি নয়াপল্টন এলাকার মসজিদ রোডে শারমিন একাডেমি নামের একটি স্কুলে শিশুকে নির্যাতন করা হয়। ভিডিওতে দেখা যায় অফিস কক্ষে স্কুলের পোশাক পরা একটি শিশুকে নিয়ে ঢুকলেন এক নারী। শিশুটিকে প্রথমে ওই নারী চড় দেন, এরপর শিশুটির উপর চড়াও হন আগে থেকে অফিস কক্ষে থাকা এক পুরুষ। এই ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা করেন শিশুটির মা। জ্ঞান ও বিদ্যার দেবী হিসেবে পরিচিত সরস্বতী। ঢাকঢোল, কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরে ঘরে চলছে বিদ্যাদেবী সরস্বতীর পূজা। দেবীর আরাধনার পাশাপাশি ভক্তদের প্রার্থনা থাকে বিদ্যা অর্জনের পথ যেন হয় সুগম। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা খান মিম। যেখানে জ্ঞান, সৃজনশীলতা আর সত্যের অন্বেষণ, সেখানেই শ্বেত শুভ্র বসনা দেবী সরস্বতীর উপস্থিতি। বছর ঘুরে মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সকালের কোমল রোদে আলপনা, ফুল আর ধূপের গন্ধে ভরে ওঠে পূজা মণ্ডপ। ঢাকঢোল, কাসর, শঙ্খ, উলধ্বনি ও বাণী আর্চনা সহ চলে দেবী বন্দনা। সেই সঙ্গে প্রার্থনা ছিল প্রাণ ভরে। সবাইকে যেন বিদ্যা বুদ্ধি দেয়, ভালো রাখে, জ্ঞানের কাছাকাছি যেতে চাই, শিল্প সংস্কৃতির সাথে যুক্ত থাকতে চাই, আমরা আসলে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারি। এক হাতে বেদ, অন্য হাতে বীণা নিয়ে থাকা কল্যাণময়ী বিদ্যাদেবীর কাছে ছোট ছোট শিশুদের নিয়ে বাবা মায়েরা দ্বিভুজা এই দেবীর কাছে আসেন হাতে খড়ি দিতে। আমি চেয়েছি আমি যাতে পরীক্ষায় সবসময় ভালো রেজাল্ট করি। আমি চাইছি যে আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে। আমার মেয়ের হাতে খড়ির একটা প্রিপারেশন ছিল, তো হাতে খড়িটা সম্পন্ন করেছি। প্রতি বছরের মতো এবারও সরস্বতী পূজায় ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। এবছর জগন্নাথ হলের 75টি মণ্ডপের মধ্যে 73টির আয়োজন করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, শিক্ষা জীবনে বিদ্যার্জনের মাধ্যমে সফলতা দেবেন এই বীণাপাণি দেবী। বসন্ত পঞ্চমীর এই তিথিতেই ব্রহ্মার আদেশে দেবী বীণায় সুমধুর সুর তুলেছিলেন, যা বিশ্বকে শব্দ ও বাণীতে অভিভূত করে। সরস্বতী বৈদিক দেবী হলেও এই আধুনিক কালেই প্রচলিত হয়েছে এ পূজার বর্তমান রূপ, যার ফলে প্রজন্ম থেকে প্রজন্ম এই বার্তায় পৌঁছে যায় যে শিক্ষাই জ্ঞানের আলো, আর আলোই নতুন পথের দিশা। তাই তো সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করেছে আলোকিত হোক শিক্ষার সোপান, আর জাগ্রত হোক সৃষ্টিশীলতার এক নতুন ভোর। তানজিলা খান মিম, এখন জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। দর্শক, এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/echontv।